ডক্টর ইউনূসের হাত কত লম্বা, এই ভিডিওটা দেখলে আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। কারণ কাকু নতুন ভাবে যুদ্ধের কৌশলে নেমেছে, খুবই ভয়াবহ একটা যুদ্ধ। আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নতুন এই ঘোষণা দিয়েছে এবার দূরপাল্লায় নিখুঁত নিশানার রকেট হাই প্রিসিশন নামক এক অত্যাধুনিক প্রযুক্তির রকেট। অবশেষে জনগণের প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলো, সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এবার আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো। এখন কি করবে ভারত? আমাদের খেলা আমাদের খেলতে হবে। সেই খেলা দেখার জন্য ওয়েট করো মোদি দাদা, দেখতে পারবা বাঙালি খেলবে। শেখ হাসিনার এই গুম খুনের সঙ্গে যে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। বাংলাদেশকে না খাইয়ে মারবেন সেই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই। কোন পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার। আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষার নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না। যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই, তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না। তিনি আজকে যাওয়ার কথা জেলে, কিংবা তার থাকার কথা ফাঁসির আসামি হিসেবে, ফাঁসির সেলে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে, কিন্তু আমরা তাকে বানাই দিলাম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অপমানের জন্য গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্সের ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোসের মতো শীর্ষ ধনী ও বিজনেস টাইকুনরা। এরই সাথে শোনা যাচ্ছে ইলন মাস্কের হাত ধরে বাংলাদেশ আসতে যাচ্ছে স্টারলিংকও। জামাতের আমির আজকে একটি কথা বলেছেন রংপুরের পথসভায়। তিনি বলেছেন বাংলাদেশে দুইটি শক্তি আছে, দেশপ্রেমী শক্তি। একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী, আরেকটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। সেই সাথে সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশ কথা না বারে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে। তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না। শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি, এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি কিসের মুক্তিযোদ্ধার কাট খেলছেন? এখনো বাংলাদেশের গণহত্যা চালিয়েছে গত এই 24-এর গণহত্যা। এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে 71-এর সময় যারা মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় ঝুলানো, তারাই তো 24-এর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। চোখের সামনে ভাসে নাই? ওবায়দুল কাদের আওয়ামী লীগের লোকজন, এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাবা মোজাম্মেল, তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে? তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে, কোথায় আছে এখন? 2000 মানুষকে যারা হত্যা করেছে, খোঁজে দেখেন এই কানুও সেই হত্যার আসামি। খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু। অতএব বিবেককে কাজে লাগান। যত্রতত্র যায় আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না, আবেগতাড়িত হয়ে কাজ হবে না। এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে। মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে। কোত্থেকে এই কানু আসলো? যেই কানুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো, সেই কানু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল। কোত্থেকে আসলো? কি কারণে আসলো? এটা একটা সাজানো নাটক। এটা সাজানো নাটক। জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। কি কারণে কানুকে আপনি বাঁচাবেন? কানুকে? হুইজ কানু? কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে, ধ্বংস করে দিয়েছে? 16 বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি? গত 16 বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোন ইতিহাস ছিল? স্পষ্ট বার্তা দিচ্ছি, এই সরকার ধনুপটু চলবে না। সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন। ওই কেউ কিছু বললেই, মিডিয়া কোনো একটা কথা শুরু করলেই আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? যার তার কথায় উঠবাস করা যাবে না। সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর
বিচার নিশ্চিত করতে হবে। ধান্দাবাজির জায়গা পায় না, এটা একটা দেশদ্রোহী। এবং কি কানু সমগ্র আওয়ামী লীগের নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে, সবটা উটবাটপার গুলোকে গ্রেপ্তার করতে হবে। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরও বড় বড় খবর আসতে শুরু করেছে। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। কি হলো এর পরবর্তীতে? ভারতে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে, নিউ মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে। যারা পণ্য বিক্রেতা, সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক, তারা ব্যবসার হাত গুটিয়ে নিচ্ছে, কারণ বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে না, প্রায় ভিসা বন্ধই বলা চলে। এই পরিস্থিতিতে শুভেন্দ্র অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দ্র অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এ যাত্রায়। আগে শুভেন্দ্র অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানি না যে জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন সে ময়ূখ, তার অবস্থা কি হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো, এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলো না, ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো, বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো, আমাদের পেঁয়াজ কেনো, কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ করা হয়েছে, এবার তুমি এগুলো কেনো। ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে গেছেন গোপনে, কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে। এখন ময়ূখ কি করবেন? তিনি যে মানুষকে উস্কে দিলেন, তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকে পড়লেন। এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু, এত এত পেঁয়াজ আমরা কি করবো, এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছেন। সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে। ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে। এখন ওদের আলু কেনার কেউ নেই, ওদের পেঁয়াজ কেনার কেউ নেই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? ভারতের বিকল্প পণ্য বাজার তৈরি করলেন, যেখানে পণ্য বিক্রিও করবেন, সেখান থেকে কিনতেও পারবেন। পাকিস্তান, চীন, তুরস্ককে টানলেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের খাদ্যপণ্য মানে আলু পেঁয়াজ আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম, এগুলো এখন আসবে চীন থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরও কয়েকটি দেশ থেকে। এখন কি করবে ভারত? আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে, তার কারণটা কি? তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বলে ভারতের বহু ডাক্তার, বহু ডায়াগনস্টিক, বহু হাসপাতাল টিকে থাকতো। যেহেতু বাংলাদেশিরা এখন যাচ্ছেন না, সে হাসপাতালগুলো এখন তালা ঝুলতে শুরু করেছে। এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে। পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেওয়া হলো। অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর। তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন, এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য। তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন, ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন। এতে ভারতও লাভবান হলো না, বাংলাদেশও লাভবান হলো না। হলো কে? নরেন্দ্র মোদী এবং আদানি। নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন, অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক, তাদেরকে ডোবালেন। এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো, কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে। পাশাপাশি ভারতেরও ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ বেড়েছে। এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে। পার্লামেন্টে বলা হলো মোদী হলো সবচেয়ে বড় চোর। একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর। তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন, হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন। তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে।
যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন। এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন। এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি। এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগের শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী। আর এই কাজটি করেছে কে? নরেন্দ্র মোদী। যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে। ভারত এখন আর আগের জায়গায় নেই। যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ, আজ বলা হচ্ছে ভারত হলো সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের দেশ। অথচ সেই ভারত বাংলাদেশের দিকে তীর ছুটছে। সরকারকে আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক? এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি আসবো এই জায়গায়, তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি। এই সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে, সেটা হলো বাংলাদেশে বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি। সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ নিয়ে কথা বলেছি আমরা। তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে, নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না। এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না। আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয়। যাই হোক, যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট যা বলেছে, হাইকোর্টে কমিটির কথা বলেছে সেটাই করা উচিত, মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার, এভাবেই বলেছিল, কিন্তু করেনি। এরপর যথারীতি যেটা হলো, শোরগোল হলো, কথাবার্তা হলো। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্তাধীন আছে বলে এটা করা যাবে না, তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো। বিডিআরের একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। এবং আমরা বারবার যে কথাটা বলছি, এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না, এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে। সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে। আমরা বলেছি এবং রাইটলি বলেছি। শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে, সেই কমিটির দরকার ছিল, জরুরি ব্যাপার ছিল তারা যেন এর সাথে রিলেটেড যারা আছেন তারা কি করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এর মধ্যেই দেখা গেল যিনি সেই বিডিআর ম্যাসাকারের ইমিডিয়েটলি পরে 48 ঘন্টার মধ্যে সেটা মহাপরিচালক হলেন, যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো, নাম পরিবর্তিত হলো, সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম দেশ ত্যাগ করছেন। এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচন্ড শোরগোল, তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন, এটাকে তাড়াতাড়ি সরকারকে কেউ জানান, সরকার কি খেয়াল করছেন, তাকে আটক করুন, তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে। এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে, যৌক্তিক কারণ আছে। কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ সবকিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্বপ্রাপ্ত হবেন। সাধারণ যুক্তি এটা বলে। আমি জনাব মইনুলকে শতভাগ বলছি না উনি এটা করেছেন, কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয়, তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে। তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে। তো তাহলে ওনার ব্যাপারে আগে এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি, কেন জনগণকে শোরগোল করতে হলো এবং এই শোরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো? খুব সারপ্রাইজিং। অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই, বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করা হতে পারে কখনো। এজন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না। এটা খুব স্পষ্ট, এটা খুব স্পষ্ট। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাবদিহি আগেও চেয়েছিলাম, এখনো চাইছি, কারণ এই কাজগুলো, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কি করছেন তিনি বা এটুকু স্পষ্ট করা দরকার জাতির সামনে, কেন এই বিভৎস ঘটনাটা, মানে এটা মানে শুধুমাত্র 60 জন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত, আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম। অ্যাপারেন্টলি মনে হবেই যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামাচাপা দেওয়া যায়। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি, এটা অবিশ্বাস্য। আমার মনে হয় প্রতি ধাপে আমাদেরকে চরম শোরগোল চালিয়ে যেতে হবে। এটার একটা বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। কারণ হলো, ধরে নেওয়া হয় যদি যেন তেন আকারে একটা নির্বাচন হয় কিংবা প্রবল প্রতিযোগিতার মধ্যে একটা নির্বাচন হয়, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা জাতিসংঘের অধীনে হোক, আজ হোক কাল হোক, সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটি আমরা সবাই জানি, এটা জানার জন্য খুব বেশি অঙ্ক জানার দরকার নেই। তো সেক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে আনন্দে থাকার কথা এই দলের নেতা এবং কর্মীদের, কিন্তু বাস্তবতা হলো যে তাদের সকল সুখ উবে গিয়েছে, কর্পূরের মতো উড়ে গিয়েছে। 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে যে দ্বিতীয় বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে বাংলাদেশে যারা দলগতভাবে খুশি হয়েছিলেন তাদের মধ্যে সঙ্গতের কারণেই বিএনপি 1 নম্বর। এর কারণ হলো তারা ক্ষমতায় আসছে। অনেক নেতাকর্মী তৃণমূল পর্যায়ে তাদের আনন্দ উচ্ছ্বাসের কোনো সীমা পরিসীমা ছিল না। দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন ঠিক এমনভাবে যেন তারা ক্ষমতায় এসে যাচ্ছেন। কাজেই কোনো নেতাকর্মী যেন বাড়াবাড়ি না করে, কেউ যেন এমন কোনো কর্মকাণ্ড না করে যাতে করে তাদের সুনামহানি হয় এবং ভোটের ময়দানে ভোট পেতে তাদের কোনো কষ্ট হয়। কেউ কেউ একটু বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন, দলের পক্ষ থেকে খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেককে শাস্তি দেওয়া হয়েছে এবং এটা চলছে আগস্ট এবং সেপ্টেম্বর মাস অবধি। কিন্তু অক্টোবর মাসে এসে এবং নভেম্বর ডিসেম্বরে এসে এই বিষয়গুলো ক্রমশ জটিল থেকে জটিলতর হতে থাকে। বিএনপি যে জিনিসগুলো কখনো ভাবেনি, স্বপ্নেও যে বিষয়গুলো কল্পনা করেনি, সেই ঘটনাগুলো ম্যাটিকুলাসলি একটার পর একটা ঘটে যাচ্ছে। এর ফলে কি হলো, বিএনপি খুব তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়ার জন্য দাবি তুলেছে। অথচ বিএনপি প্রথম থেকে বলছিল যে সরকারকে একটি যৌক্তিক সময় দেওয়া হবে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। এটি 2 বছর হতে পারে, 2.5 বছর হতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু সরকার যদি ভালোভাবে সবকিছু চালাতেন এবং কোনো কিছুর মধ্যে যদি বৈসাদৃশ্য না দেখা যেত, তাহলে এই যে বিএনপি যে যৌক্তিক সময়, এটি 5 বছর হলেও কিন্তু বিএনপির কোনো আপত্তি থাকতো না। এইটার আমি নিজের সাক্ষী। এর কারণ হলো, যখন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে একাধিকবার, সেটা এই 2024 সালের যে আমির নির্বাচন, সেই নির্বাচনের পরে এবং সেই নির্বাচনের আগে আমরা যে আলোচনা করেছি, সেখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যখন শেখ হাসিনার পতন হবে টুডে অর টুমরো, তখন একটা ইন্টারিম গভর্নমেন্ট দরকার হবে। সেটা মিলিটারি আসুক বা তত্ত্বাবধায়ক আসুক বা অন্য যে কোনো ফর্মে আসুক, এবং পুরো পরিস্থিতিটিকে স্বাভাবিক করার জন্য তাদেরকে একটা সময় দিতে হবে। এর কারণ হলো, রাতারাতি যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের পরে জাস্ট রাতারাতি যদি ক্ষমতায় আসে, তাহলে নেতাকর্মীদের মধ্যে যে প্রতিশোধ স্পৃহা কাজ করবে, এটি দল ক্ষমতায় থাকলেও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এর ফলে দলের অস্তিত্ব প্রশ্নের মুখোমুখি হবে এবং সারা দুনিয়াতে বিএনপির একটা বদনাম হবে। এটা স্বয়ং তারেক রহমান সাহেব কিন্তু একাধিকবার বলেছেন। তো কাজেই 2 বছর থেকে 3 বছর অথবা 5 বছর ধৈর্য ধারণ করার মতো একটা মানসিক প্রস্তুতি জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে ছিল। তো সেই ধৈর্যটা কেন অধৈর্যে পরিণত হলো, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হলো যে সরকার প্রথম থেকে নির্বাচন নিয়ে নানা রকম ছলচাতুরি করছে, সব কথা বলছে, দুনিয়ার এমন কোনো কথা নাই তারা বলছেন না। কিন্তু নির্বাচনের কথা যখনই আসছে, অমনি জোকের মুখে লবণ পড়লে যেমন একটা অবস্থা হয়, অমনি তাদের মুখ কালা হয়ে যাচ্ছে। তারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন। যে মানুষ কখনো কটু কথা বলেননি, তিনিও রেগে একেবারে অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন। আপনাদের মনে আছে যে একটি বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব রাগ হয়ে গিয়েছিলেন এবং তিনি বলে ফেলেছিলেন যে বাংলাদেশে এত কিছু হলো 2024 সনে, এটা কি আপনার নজরে আসে না? এই তরুণ এবং যুবকেরা যে বিপ্লব করেছে, এই বিপ্লবের ফলে সবকিছু রিসেট হয়ে গেছে। এখন এই রিসেট বাটনে চাপ দিয়ে যে নতুন ইতিহাস রচিত হবে, এরকম কথাবার্তা আর কি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনে কখনোই এরকম অসংলগ্ন কথা বলেননি বা এভাবে রাগ হননি, বা রাগ হলে এমনি তো তার মুখটি গোল, এবং গোল মুখের কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটি ওনার ক্ষেত্রে প্রযোজ্য আমি বলছি না, এটি আমি শুনেছি বা উনি লিখেছিলেন এই বক্তব্যটি আব্দুল গাফফার চৌধুরী। জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতির্বিজ্ঞানে গোল মুখ, গোলাকৃতি যারা মুখ রয়েছে, নারী এবং পুরুষ, তাদের চরিত্র কেমন, তারা কতটা কামুক, তারা কতটা লোভী, কতটা স্বার্থপর, কতটা বুদ্ধিমান ইত্যাদি অনেকগুলো বিষয় বর্ণনা করা আছে। গোল মুখের অধিকারী, একেবারে রাউন্ড চাঁদের মতো
যে সমস্ত নারী এবং পুরুষের মুখ। তো ওই বিষয়টাকে উল্লেখ করে জনাব তুফাইল আহমেদকে খোঁটা দিয়ে শেখ হাসিনাকে সতর্ক করে জনাব আব্দুল গাফফার চৌধুরী, প্রখ্যাত জার্নালিস্ট, তিনি একটা লেখা লিখেছিলেন। ওই লেখার শব্দগুলো আমার এই মুহূর্তে কানে ভাসছে, আর বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গোল মুখ, ওই দৃশ্য আমার মনে পড়ছে। তো তিনি যখন রাগ হন তার মুখ আরো গোলাকৃতি হয়ে যায়, এমনি চাঁদ মুখ, সেই চাঁদ মুখে অতিরিক্ত গোলাকৃতির কারণে পূর্ণিমার যে উদ্ভাস বা পূর্ণিমার যে জ্যোৎস্না, ওটা আরো বিকশিত হতে থাকে। তো এরকম নির্বাচনের কথা বলার সঙ্গে সঙ্গে যাদের মুখ লম্বা তাদের মুখ আরো লম্বাটে হয়ে যায়, যাদের মুখ গোল তাদের মুখ আরো গোলাকার হয়ে যায়, তারা এই কথাগুলো বলেন না। তো এরকম যখন অবস্থা চলছিল তখন বিএনপি, অন্যান্য সমমনা যারা রাজনৈতিক দলগুলো, তারা নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন, আন্দোলনের হুমকি দিচ্ছিলেন। আর তখন প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন এবং সেখানে তিনি জ্যামিতিক ভাষায় অথবা ত্রিকোণমিতির ভাষায় আগামী নির্বাচন কবে হবে ওইরকম একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন, যে এটি হতে পারে, এই কারণে এটি হতে পারে 2025 সনের ডিসেম্বরের মধ্যে, অথবা বড় জোর আরো 6 মাস সময় নিয়ে 2026 সনের জুনের মধ্যে হতে পারে। আমি প্রথমে যেটা বলেছি যে তিনি স্পেসিফিকভাবে 2025 সন অথবা 2026 সনের যে সময়কালটি বলেছেন ওটার উপর আমরা আস্থা রাখতে পারছি না, কেননা ভাষাটা স্বাভাবিক গদ্যের ভাষা নয়, বাংলা ভাষা নয়, এটি ম্যাথমেটিক্সের ভাষা, এবং ম্যাথমেটিক্সেরও যেন তেন বীজগণিত বা পাটিগণিতের ভাষা নয়, এটি হলো জ্যামিতি এবং ত্রিকোণমিতির ভাষা। এবং যারা জ্যামিতি জানেন তারা বুঝেন যে এখানে কৌণিক দূরত্ব এবং কৌণিক দূরত্বের কারণে সেখানে কি কি ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। তো তিনি সেখানে বিভিন্ন রকম কৌণিক দূরত্ব তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটি আমরা যারা সাধারণ জনতা, আমজনতা, আমরা তো মহা খুশি। এই ডিসেম্বর মাসে, 2025 সনের ডিসেম্বর মাসে কাটতে কাটতে দেখতে দেখতে 12টি মাস চলে যাবে। তো নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে, এটা তো আরো 6-7 মাস পরেই ঘোষণা করা হবে। তারপর আমরা নির্বাচন করব। নির্বাচন করার জন্য অনেকে পাঞ্জাবি বানিয়েছেন, অনেকে টাকা পয়সা জোগাড় করছেন, কে প্রার্থী হবেন, কে কার বিরুদ্ধে লড়াই করবেন, নির্বাচনী এলাকায় ঘন ঘন যাতায়াত, এরকম অনেকে যখন স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়টিতে বিএনপি, যেহেতু তারা সিঁদুরে মেঘ দেখা দল, অনেক চক্রান্ত এবং নির্যাতন তারা শিকার হয়েছেন, এখনো তাদের মাথার উপর হাজার হাজার মামলা ঝুলছে। তো কাজেই আমজনতার মতো তারা আনন্দিত হতে পারে না, আহ্লাদিত হতে পারে না। তারা এই জ্যামিতি এবং ত্রিকোণমিতির যে সূত্র, সেই সূত্র তারা বুঝতে পেরেছেন, এবং এই কারণে তারা বলে দিয়েছেন একেবারে যে আমাদেরকে নির্বাচনের জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবার রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, এবং সেই আন্দোলন যেন তেন আন্দোলন নয়। একেবারে এই বাংলার জমিনে আগস্ট মাসের 5 তারিখে, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, আমাদেরকে ওভাবে রাস্তায় নেমে আসতে হবে। কথাটা একটু ব্যাখ্যা করেই আমি শেষ করি। আগস্ট মাসের 5 তারিখে ঢাকা শহরে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, পুরো রাজপথ জনগণের দখলে ছিল। কাজেই উনি যে আন্দোলনের কথা বলছেন, সে আন্দোলন হলো 5 তারিখের এমন একটা আন্দোলন আগামী দিনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হবে, যে আন্দোলনের কোনো প্রশাসন থাকবে না, পুরো শহর, দেশ বিএনপি দখলে থাকবে। 1 2 নম্বর হলো যে সেদিন জনগণ সদল বলে পার্লামেন্ট দখল করেছিল, গণভবন দখল করেছিল, এবং গণভবনে ঢুকে গণভবনের সব খাবার খেয়ে ফেলেছিল, সব মুরগি নিয়ে গিয়েছিল, সব হাঁস নিয়ে গিয়েছিল, এবং গণভবনে শেখ হাসিনার খাটের উপরে শুয়ে তারা আরাম ফরমাচ্ছিল, আরো অনেক কিছু। ওই দৃশ্য করার চিন্তা করেন। তো যদি 5ই আগস্টের আদলে ওভাবে রাজপথে নামতে হয়, তাহলে সেই রাজপথ যদি সচিবালয়ের দিকে আসে, সেই রাজপথের যে জনগণ, সেই জনগণের ঢল যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন যে বাসভবন যমুনার দিকে, রমনা পার্কের উল্টো দিকে আসে, তাহলে বুঝতে পারেন যে কি ধরনের পরিবেশ এবং পরিস্থিতির তৈরি হতে পারে। এবং ওইরকম একটা পরিস্থিতি কথা কল্পনা করছে বিএনপি, না হলে 5ই আগস্টের কথা কেন বলবে? তিনি তো আগস্ট মাসের 4 তারিখের কথা বলতেন, বা তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা কম্প্যাক্ট যাকে বলা হয় পরিকল্পনার কথা বলতেন, কিন্তু সেটা না বলে তিনি যখন একেবারে সুনির্দিষ্ট একটা তারিখের কথা বললেন যে আগস্টের 5 তারিখের মতো আমাদেরকে রাজপথে নামতে হবে, ইট মিন শুধু রাজপথে নামবে না, রাজপথ দখল করবে, রাজপথের সাথে সাথে যারা বিএনপির স্বার্থ ক্ষুণ্ণ করছে, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করেছে এবং গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছে, নির্বাচনকে যারা কেবলমাত্র দূরে সরিয়ে দিয়েছে, তাদের বাসভবনে
ঢুকে যেতে হবে, তাদের খাবার খেতে হবে, তাদের চেয়ারে বসতে হবে, তাদের সেই বেডরুমে ঢুকে তাদের খাটের উপর শুয়ে থাকতে হবে। তো কাজেই বিএনপির মতো একটা বড় দল এবং সেই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথা বলেন, তখন ধরে নিতে হবে যে আমরা যা কিছু শুনছি সরকারের পক্ষ থেকে এটা সর্বৈব সত্য নয়। এর পেছনে অনেক কথা আছে, যা কিছু দেখছি তা পুরোপুরি সত্য নয়। এর পেছনে অনেক দৃশ্য এখানে হচ্ছে পর্দার আড়ালে, বা যা কিছু আমরা বুঝতে পারছি এর বাইরেও শতরঞ্চির বা দাবার অনেক যে চাল আমাদের রাজনৈতিক অঙ্গনে চালা হচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।